পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজ পর্যন্ত বহু বিপজ্জনক সিরিয়াল কিলারের আবির্ভাব হয়েছে, যাদের মধ্যে অনেকে আজও অন্ধকারে লুকিয়ে। তাদের ধরা আজও সম্ভব হয়নি। কিন্তু আজ আমরা যে নৃশংস খুনি সম্পর্কে জানবো, সে 100 জনকে খুন করার পর নিজেই পুলিশকে চিঠি লিখে তার নৃশংস হত্যাকাহিনী জানিয়ে আত্মসমর্পণ করেছিল। তার জঘন্য সব অপরাধের জন্য পাকিস্তান সরকার দেশে নতুন আইন প্রণয়ন করতে বাধ্য হয়। তার নৃশংস হত্যালীলা ও সরকারের পক্ষ থেকে তাকে দেয়া নির্মম শাস্তি গোটা বিশ্বে চরম পর্যায়ে সমালোচিত হয়েছিল। ডিসেম্বর 1999 সমগ্র পাকিস্তান তথা গোটা বিশ্বে সাড়া ফেলে দেয় এক ঘটনা। পাকিস্তান পুলিশ ডিপার্টমেন্টে এবং লাহোরের এক সংবাদপত্রের চিফ নিউজ এডিটর খাওয়ান নাইম হাশমির কাছে একটা করে চিঠি আসে। চিঠিটা ছিল জাভেদ ইকবাল মুঘল নামে একজন ব্যক্তির লেখা। তবে এটা কোনো সাধারণ চিঠি ছিল না, এটা ছিল জাভেদ ইকবালের পৈশাচিক সব অপরাধের স্বীকারোক্তি। চিঠিতে লেখা ছিল তার উদ্দেশ্য সফল হয়েছে। সে মোট 100 জন 6 থেকে 16 বছরের নাবালকদের ধর্ষণ করে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। চিঠিতে আরও বিস্তারিত লেখা ছিল সে প্রধানত লাহোরের রাস্তায় বসবাসকারী গরিব, বাড়ি থেকে পলাতক এবং অনাথ ছেলেদের নিশানা বানিয়ে তাদের উপর যৌন নির্যাতন করার পর তাদেরকে গলা টিপে বা কোনো ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে এবং সেই লাশগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা গলিয়ে সেগুলোকে নদীতে ফেলে দিয়েছে। সারেন্ডার করার পর সে তার সমস্ত কুকর্মের বিস্তারিত তথ্য পুলিশকে দিয়েছিল। সেই সকল তথ্য অনুসরণ করে পুলিশ 1999 সালে লাহোরের এক প্রত্যন্ত জায়গা থেকে একটা বস্তা ভর্তি ভিডিওটেপ উদ্ধার করে, যেখানে মূলত নাবালকদের নির্যাতন ও হত্যার ঘটনা রেকর্ড করা ছিল। জাভেদের বাড়ি থেকেও পুলিশ ভিকটিমদের কিছু ফটো, একটা লোহার শিকল যেটা দিয়ে সে সম্ভবত ভিকটিমদের বেঁধে রাখত, বাড়ির বিভিন্ন জায়গায় রক্তের দাগ এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড রাখা দুটো জার পায়, যার মধ্যে একটা মানুষের প্রায় গলে যাওয়া একটা মৃতদেহ পড়েছিল। এছাড়া জাভেদকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিছু ভিকটিমদের কবরও খুঁজে পায়, যেগুলো সে নিজে হাতে দিয়েছিল। সাধারণ মানুষ এই নৃশংস খুনির সম্পর্কে জানার পর তাদের মধ্যে ভয় বা আতঙ্কের সাথে মিশে গেছিল বিস্ময়। কোনো মানুষ কি এতটা নৃশংস হতে পারে? মনোবিজ্ঞানীদের মতে কোনো মানুষ জন্মগত বা এক ধাক্কায় অপরাধী হয় না, সেজন্য দরকার হয় তীব্র প্রভাবশালী কারণ যা সেই মানুষটির মানসিকতাকে একেবারে বিধ্বস্ত করে দেয়। সেই ঘটনা হতে পারে তার শৈশবের বা অন্য কোনো সময়। আমাদের আজকের অপরাধী জাভেদ ইকবালের জীবনেও ঘটেছিল তেমন কিছু ঘটনা। জাভেদ জানিয়েছিল তার এই নৃশংস হত্যালীলার পিছনে কারণ ছিল লাহোর পুলিশের হাতে তার উপর হওয়া অবিচারের প্রতিশোধ। 1999-এর দশকে একজন যুবকের যৌন নির্যাতনের অভিযোগে জাভেদকে গ্রেপ্তার করা হয়। জাভেদ বয়ান দিয়েছিল সে নির্দোষ এবং তার বিরুদ্ধে কোনো পোক্ত প্রমাণও ছিল না, কিন্তু তা সত্ত্বেও তাকে লাহোর পুলিশের কাছে হেনস্থা হতে হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী সেই যৌন নিপীড়নের অভিযোগ ও গ্রেপ্তারের পর তার সামাজিক অর্থনৈতিক অবস্থার অবনতি ও একজন অপরাধী হিসাবে জাভেদকে দেখার পর হার্ট অ্যাটাকে তার মায়ের বেদনাদায়ক মৃত্যু হয়। মায়ের আকস্মিক মৃত্যু জাভেদের ওপর এক প্রকার নরক ভেঙে ফেলে এবং তার মধ্যেকার শয়তানকে জাগিয়ে তোলে। সে সংকল্প বানায় যেমনভাবে তার মাকে তার জন্য কাঁদতে কাঁদতে মরতে হয়েছে, তেমনি আরও 100 জন মাকে তাদের সন্তানদের জন্য সমপরিমাণ কাঁদতে হবে। জাভেদ পুলিশ ও মিডিয়ার কাছে নিজের স্বীকারোক্তিপত্র পাঠালেও হত্যাকাণ্ডের পর সে প্রথম আত্মপ্রকাশ করেছিল 1999 সালের 30 ডিসেম্বর ডেলি জাং নামের এক উর্দু সংবাদপত্রের অফিসে, কারণ সে ভীত ছিল যে পুলিশ হয়তো তাকে হত্যা করে ফেলবে এবং এরপরে পুলিশ তাকে হেফাজতে নেয়। জাভেদের জঘন্য সব অপরাধগুলো সম্পর্কে জানার পর আদালত তাকে এমন এক শাস্তি শোনায় যা দেশ জুড়ে নানা মতভেদের জন্ম দিয়েছিল। বিচারক ঘোষণা করেন জাভেদকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তার হাতে খুন হওয়া কিশোরদের পরিবারের চোখের সামনে এবং তারপর তার মৃতদেহের 100টা টুকরো করে সেগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা গলিয়ে ফেলা হবে, ঠিক যে পদ্ধতিতে সে 100 জন নির্দোষ কিশোরকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু পাকিস্তানের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মঈনুদ্দিন হায়দার এই সিদ্ধান্তের বিরোধ করে জানান পাকিস্তান মানবাধিকার কমিশনের সাথে চুক্তিবদ্ধ দেশ, সুতরাং এই ধরনের শাস্তি দেওয়ার অনুমতি তাদের নেই এবং আদালতের নির্দেশে সাজা পরিবর্তন করে জাভেদকে সাধারণভাবেই মৃত্যুদণ্ড দেওয়ার ঘোষণা করা হয়। কিন্তু ফাঁসির আগেই 2001-এর 9 অক্টোবর লাহোরের কোট লাখপাত জেলের যে ঘরে জাভেদ ছিল সেখান থেকে জাভেদ ও তার সাথে থাকা আরেক আসামি সাজিদ আহমেদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। সূত্র অনুযায়ী জানা যায় তারা জামা বা সেলের বেডশিট দিয়ে নিজেদেরকে ঝুলিয়ে আত্মহত্যা করেছিল এবং সরকারের পক্ষ থেকেও একই স্টেটমেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তাদের শরীরে একাধিক জোরালো আঘাতের চিহ্ন ছিল, অর্থাৎ মৃত্যুর পূর্বে তাদেরকে প্রচুর পরিমাণে মারধর করা হয়েছিল। অনেকে মনে করেন পাকিস্তানে কিছু উচ্চপদস্থ সরকারি কর্মচারী ও রাজনীতিবিদরাও ইকবালের সাথে নাবালকদের শোষণ করার ব্যাপারে যুক্ত ছিল এবং এইসব খবর বেরিয়ে পড়া থেকে আটকাতে জেলের মধ্যেই জাভেদকে হত্যা করা হয়েছিল। সম্প্রতি 2023 সালে জাভেদ ইকবাল দ্য আনটোল্ড স্টোরি অফ এ সিরিয়াল কিলার নামে একটি হিন্দি সিনেমা মুক্তি পায়, যেটি এই হত্যাকাণ্ডের ঘটনার উপর নির্মিত। যদিও সিনেমাটি প্রথমে 2022 সালে 28 জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সিনেমাতে পাকিস্তান সরকার ও পুলিশের জোরজুলুম ও অসাধু বর্ণনার জন্য ফিল্ম সেন্সর বোর্ড থেকে সিনেমাটিকে ব্যান করা হয়েছিল। এরপর জনগণের তীব্র প্রতিবাদে অবশেষে ব্যান তুলে নিয়ে 2023 সালে সিনেমাটি বড় পর্দায় চিত্রিত হয়।
জাভেদ ইকবালের এই হত্যাইলার কাহিনী জনসমক্ষে আসার পর গোটা পাকিস্তানের মানুষের মধ্যে ক্ষোভের জন্ম হয় এবং দেশের দুর্বল কিশোর ও যুবকদের সুরক্ষার বিষয়ে প্রশ্ন উঠতে থাকে। এই মামলা পাকিস্তানে শিশু নির্যাতন সম্পর্কিত আইন প্রণয়নে আলোকপাত করে এবং 2001 সালে পাকিস্তানে প্রথম শিশু নির্যাতন আইন পাশ হয়। যদিও ইকবালের পরিবার ও তার পক্ষের উকিলদের বক্তব্য ছিল ইকবাল এইসব কোনো অপরাধের সাথে যুক্ত ছিল না, সে শুধুমাত্র নিজের ওপর হওয়া অবিচারের শোধ নিতে এবং খ্যাতি অর্জন করতে এইসব বলছে, কিন্তু মামলার সমস্ত প্রমাণ অন্যদিকে ইশারা করছিল। জাভেদ ইকবালের এই নির্মম মামলা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের সরকার ও পুলিশ যদি মানুষকে সুবিচার প্রদান করার পরিবর্তে তাদের ওপর অবিচার হতে দেয়, তখন সেই অপরাধের অন্ধকার থেকেই জন্ম হয় জাভেদ ইকবালের মতো নৃশংস অপরাধী। জাভেদ ইকবালের মামলাটি চাঞ্চল্যকর ও বিচার বিভাগের পক্ষে ছিল মর্মান্তিক। তার এই অমানসিক হত্যাইলা সমাজে লুকিয়ে বাড়তে থাকা অনিয়ন্ত্রিত অপরাধগুলো সম্পর্কে আমাদের সতর্ক করে তোলে। জাভেদকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই কারাগারে তার মৃত্যু মামলাটিকে আরও রহস্যময় করে তোলে। যদিও ইকবালের অপরাধের জন্য কোনো ক্ষমা নেই, এই মামলাটি পাকিস্তানের রাস্তাঘাটে থাকা ছেলে মেয়েদের নিরাপত্তাহীন অবস্থা ও দেশের আইন শৃঙ্খলা ও রক্ষণ ব্যবস্থার ত্রুটিগুলোকে তুলে ধরে।